প্রথমে বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয় এর ব্যবহার লেখো। আগুনে বরফ বা ফায়ার আইস কি? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও ব্যবহার বলো। সৌরশক্তি ও বায়ুশক্তির ব্যবহার কি? তারপরে ওজোন স্তর ধ্বংসের জন্য সিএফসি কি ভূমিকা পালন করে? মানব স্বাস্থ্যের উপর ওজোন স্তরের ক্ষয়ের কি প্রভাব রয়েছে তা আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন কি? কিংবা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলে উষ্ণতার কিভাবে পরিবর্তন ঘটে তা আলোচনা করো। এবং বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো। কিংবা গ্রিন হাউস গ্যাস কমানোর কি উপায় রয়েছে তা লেখো। এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের দুটি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এই কয়েকটি হাতে গোনা কোশ্চেন তোমাকে বললাম, আশা রাখছি একটি 2 মার্কস কিংবা 3 নম্বরের জন্য পেয়ে যেতে পারো। এরপর রয়েছে গ্যাসের আচরণ যে অধ্যায়টি, সেখান থেকে দেখো। চার্লসের সূত্রটি বিবৃত করে ব্যাখ্যা করো। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। মোলার আয়তন বলতে কি বোঝো? অ্যাভোগাড্রোর সূত্র কি তা সমীকরণ সহ দেখাও। এবং পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক তা আলোচনা করো। গ্যাসের আয়তনের উপর চাপের কি প্রভাব রয়েছে তা বলো। এবং বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। গ্যাসের আয়তনের উপর চাপের কি প্রভাব রয়েছে তা বলো। গ্যাসের অণুগুলির গতিশীলতার সাপেক্ষে যুক্তি দাও। এবং গ্যাসের অণুগুলির কোন ধর্ম অনুযায়ী চলে বলো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্য তা বলো। এবং চার্লসের সূত্র লিখে ব্যাখ্যা করো। এবং এই সূত্র অনুসারে ভিটি যে লেখচিত্র রয়েছে তা প্রমাণ করো। এরপরে এই অধ্যায় থেকে আরো যে কোশ্চেনগুলো পেতে পারবে, গ্যাসের অণুগুলির যে গতিশীলতা তার সম্পর্কে কি জানো। কিংবা আমরা বেলুন যদি ফুলিয়ে দেই, তারপরে তার উপরে গ্যাসের যে চাপ কিংবা আয়তন কিভাবে বৃদ্ধি পায়, এটা বয়লের সূত্রের সঙ্গে কিভাবে লঙ্ঘন হয় তা বলো। এরপরে তাপের ঘটনা দিয়ে তোমরা কি কোশ্চেনগুলো পাবে দেখে নাও। তাপ পরিবাহিতা কাকে বলে এর এককগুলি লেখো। তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পার্থক্য। এবং তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে কি সম্পর্ক রয়েছে তা বলো। দ্বিধাতব পাত কি এর ব্যবহার লেখো। দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণ কিভাবে হয় তা উদাহরণ সহ বলো। এবং তাপীয় রোধ কাকে বলে এর রাশিমালা ও একক লেখো। ইনভার কি? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি জানো। গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করে বোঝাও। এবং তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা বলো। অর্থাৎ বন্ধুরা, আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে যে ধরনের 2 মার্কস কিংবা 3 মার্কসগুলো পেতে পারবে সেই ধরনগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবং এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি যে 3 মার্কসের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু একটু একক, তার সাথে কিন্তু কোনো সংজ্ঞা এইভাবেই আসে আর কি। তাই তোমাকে একটু ডিটেলস পড়তে হবে। যে কয়েকটি কোশ্চেন বললাম হাতে গোনা মোটামুটি প্রত্যেকটি অধ্যায় থেকে যে 10-12টি করে বলে দিচ্ছি। একটু ফিজিক্স সাবজেক্ট তোমরা জানো, এখান থেকে একটু বেশি করে পড়তে হয়। তাই চ্যাপ্টার ওয়াইজ যদি তোমাদেরকে আমি সাজেশন প্রোভাইড করে দিই, তাহলে কিন্তু সেই কয়েকটি কোশ্চেন আজ থেকে পড়তে থাকো, দেখবে সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আলো যে অধ্যায়, লাইট অধ্যায় থেকে তোমরা কি ধরনের কোশ্চেনগুলো পাবে। আর সমান 2f এই সমীকরণটি ব্যাখ্যা করে বোঝাও। কিংবা প্রিজমের মধ্য দিয়ে আলো প্রতিসরণের ফলে যে সমীকরণটা আমরা পাই সেই সমীকরণটি প্রতিষ্ঠা করো। আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। আলোর বিচ্ছুরণ কি? হাইপারমেট্রোপিয়া কি? এই প্রতিরোধের উপায় কি? রৈখিক বিবর্ধন কাকে বলে? এবং গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল লেন্স কেন ব্যবহার করা হয়? কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এছাড়া একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। উপাক্ষীয় তথ্য কি? অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে? এছাড়া আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের মধ্যে দুটি পার্থক্য বলো। বিপদ সংকেত হিসাবে লাল আলো কেন ব্যবহার করা হয়? আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণের সমান্তরাল যে সূত্র সেটি বলো। সূর্যাস্তের সময় আকাশকে কেন লাল দেখায় তা বলো। পরিপূরক বর্ণ কাকে বলে? উদাহরণ দাও। এছাড়া কোন লেন্স উত্তল নাকি অবতল তা বুঝবে কিভাবে? উত্তল লেন্সকে অভিসারী বলা হয় কেন তা ব্যাখ্যা করো। এছাড়া অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলে তা ব্যাখ্যা করো। এছাড়া উত্তল লেন্সের যে ফোকাস বিন্দু সেটি কি তা বলো। দীর্ঘদৃষ্টি কি? এর প্রতিকারের জন্য কোন লেন্স কেন ব্যবহার করবে? এছাড়া যে প্রশ্নটি পড়বে, সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলিকে কেন সবুজ দেখাচ্ছে?
তাছাড়া রামধনু শুদ্ধ নাকি অশুদ্ধ বর্ণালী আর শর্ত মেনে চলে। এছাড়া চিত্রসহ উত্তর লেন্সের সংজ্ঞা দাও এবং শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন তা বোঝাও এবং রৈখিক বিবর্ধন কি। অর্থাৎ এই কয়েকটি কোশ্চেন, অর্থাৎ লাইট চ্যাপ্টারটি খুবই বড় চ্যাপ্টার, তোমরা জানো, এখান থেকে একটু বেশি দিতে হবে। তাই জন্য আমি কিন্তু তোমাকে 2 মার্কস ও 3 মার্কস কোন জায়গা থেকে পাবে সেটি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করে দিলাম। এই কয়েকটি কোশ্চেন আজ থেকে করো। ম্যাক্সিমাম কোশ্চেন যারা সারা বছর পড়েছো তাদের ক্ষেত্রে কিন্তু জানা, আর যারা পড়োনি তারা আজ থেকে এইগুলো কয়েকটি কোশ্চেন তোমরা দেখে নাও, অবশ্যই কম পাবে। এবং তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি অবশ্যই পিডিএফ সব দিয়ে দিচ্ছি। চলচ্চিত্র চ্যাপ্টার থেকে তোমরা কি পেতে পারবে? ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের কি সুবিধা রয়েছে, লেন্সের সূত্র বলো এবং তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র 3টি বলো, ওহমের সূত্র বলো, জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল বলো, এম্পিয়ারের সন্তরণ নিয়মটি বলো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি বলো। এছাড়া বাল্যচক্রের যে ঘূর্ণন নীতি তা ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাদের যে চলচ্চিত্র চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের বিওটি অঙ্ক করা, অর্থাৎ বাড়ির যে বৈদ্যুতিক খরচের যে শক্তি, তড়িৎ শক্তির যে ব্যয়িত মোট শক্তি এবং তার যে মূল্য কত, এই ধরনের একটা অঙ্ক আসবে। এছাড়া তোমরা কুলম্বের সূত্র থেকে সেখান থেকে কিন্তু একটা ম্যাথ পেতে পারবে। এছাড়া তোমাদের যে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় রয়েছে সেখান থেকে একটি ম্যাথ পাবে। এই অধ্যায় থেকে ম্যাথ বেশি আসে, তাই কিন্তু একটু সংক্ষিপ্ত আকারে সাজেশন দিলাম। এরপরে পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে তোমরা কি পাবে? তেজস্ক্রিয়তা কি, এর ব্যবহার লেখো। কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা, এটি ব্যাখ্যা করো। ভর্তুটি কি, নিউক্লিয় সংযোজনে শক্তি মুক্ত যে হয় তা উৎস কি, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে সম্পর্ক লেখো। আলফা বিটা গামা রশ্মির আয়নীয় ক্ষমতাটি তুলনা করো। এছাড়া আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন হয়। এবং এরপরে যে অধ্যায়টি রয়েছে পর্যায় সারণী, এখান থেকে তোমরা কি পাবে? আনয়ন বিভব বা আনয়ন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি, তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো, অষ্টক সূত্রটি বিবৃত করো এবং NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন। এছাড়া আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্যগুলি লেখো। অর্থাৎ বন্ধুরা এই অধ্যায় থেকে আর এক্সট্রা যেগুলো করবে সেগুলো হচ্ছে কিছু লুইস ডট গঠন এবং তার সাথে তোমাদেরকে বলবো যে কিছু সমযোজী ও তড়িৎযোজী যৌগের মোটামুটি স্ট্রাকচারটা চিত্রসহ দেখে রাখবে, অবশ্যই কমন পাবে। এরপরে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, এই অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেনগুলো পাবে দেখে নাও। NaCl HCl এর লুইস ডট গঠন, N2 অণুর গঠন ব্যাখ্যা করো। ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো পাবে দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো, দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো। জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। বা কোনো বস্তুর উপর সোনা ও রূপার প্রলেপ দিতে গেলে অ্যানোড ও ক্যাথোড হিসাবে কি ব্যবহার করব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই যে রয়েছে এখান থেকে কি পাবে দেখো। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি, প্রয়োজনীয় দ্রব্য ও সমিত সমীকরণ সহ লেখো। এছাড়া অ্যামোনিয়ার বিজারণ ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করো। লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন বলো। কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয়, ইউরিয়ার দুটি ব্যবহার লেখো। কিংবা H2S পদ্ধতিতে H2SO4 ব্যবহার করা হয় না কেন। এছাড়া নাইট্রোলিম কি, এটি কিভাবে উৎপন্ন করা হয়, সমীকরণ সহ লেখো। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। এছাড়া সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। কিংবা SO কে সরাসরি জলে দ্রবীভূত করে H2SO4 প্রস্তুত করা হয় না কেন। কিংবা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO2 কে কিভাবে H2SO4 এ পরিবর্তিত করা হয় তা সমীকরণ সহ বলো। এবং ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় তার শর্ত সমীকরণ সহ লেখো। এছাড়া কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডের সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। এবার ধাতুবিদ্যা থেকে তোমরা যেটা পাবে, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটি সমিত সমীকরণ সহ লেখো। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমরা যেটা পাবে,
অজৈব ও জৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। কার্বনের কেটিনেশন ধর্ম কি? কার্যকরী মূলক বলতে কি বলো, উদাহরণ দাও। অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো। বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন ও ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়ায় কি উৎপন্ন হবে তা বলো। পলিমারাইজেশন বিক্রিয়ায় একটি উদাহরণ দাও। ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে তা লেখো। ইউপ্যাক নামকরণগুলি দেখো কোনগুলো করবে। CH3CH2CHO কিংবা CH3CHOH কিংবা CH3COOH, এই তিনটের ইউপ্যাক নামকরণ একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে, করে নেবে। এরপরে যে প্রশ্নটি দেখে নাও, প্রতিস্থাপন বিক্রিয়া ও দ্রুত বিক্রিয়ার উদাহরণ দাও। এরপরে কোশ্চেনটি দেখে নাও, জৈব অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, ইথিলিন ও অ্যাসিটিনের সঙ্গে H2O বিক্রিয়ার শর্ত সহ লেখো। কিভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে। এছাড়া কার্যকরী মূলকের শনাক্তকরণ করতে গেলে ইথানল, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড ও মিথানল কিভাবে করবে তা বলো। ডিনেচার স্পিরিট ব্যবহার লেখো। ইথিনিল ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখো। এবং কিছু ম্যাথ করবে কোন অধ্যায় থেকে। এবছরের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে, জুলের সূত্র থেকে ম্যাথ পড়তে পারে, একটু প্র্যাকটিস করে নেবে নিজের টেক্সট বুক থেকে। এবং রাসায়নিক গণনা থেকে একটি অঙ্ক অবশ্যই আসবে। আর গ্যাসের আচরণ থেকে একটি অঙ্ক তোমরা পাচ্ছ। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো বলছি না, তাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। আমি তোমাকে পিডিএফ এর মাধ্যমে কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছি। আমি আশা রাখছি সেগুলো থেকেই কমন পাচ্ছ। বন্ধু, বেস্ট অফ লাক। আর যারা ভৌত বিজ্ঞানে একটু ভালো স্কোর করতে চাও তাদেরকে বলবো, আমার দেওয়া আজকে সাজেশন পুরোটাই তোমাদেরকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে আজ থেকে। তাহলে দেখবে এইগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আর ভৌত বিজ্ঞানের সোজাসুজি কোশ্চেন খুবই কম ভাবে আসবে। তোমরা একটু কথাগুলোকে এমনভাবে পেঁচিয়ে দেবে, কিন্তু জানা কোশ্চেনও ছেড়ে দিয়ে আসতে পারবে। তাই একটু ডিটেলসে পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে। আর বুঝে পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই কিন্তু টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো টেক্সট পড়া কিন্তু তোমাদের জন্য অসম্ভব। তাই আমি যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবেই, সেই জায়গাগুলো যাতে তোমরা পড়তে পারো, সেই জায়গাগুলো আমি তোমাকে কোশ্চেনগুলোকে পয়েন্ট আউট করে দিয়েছি, সেগুলোই পড়ে নাও। সমস্ত কিছু কোশ্চেন কমন পাবে। দু একটি যদি কমন নাও পারো, তাহলে দেখবে তোমরা মোটামুটি যে এতদিন পড়েছো সেখান থেকে একটা এক্সপিরিয়েন্সে লিখতে পারবে। তো আশা রাখছি আমার এই যে ভৌত বিজ্ঞানে দেওয়া সাজেশন 2025 সালের জন্য তোমরা মোটামুটি 80% প্লাস তো কমন পাবেই। আজকে এইটুকু। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও। এসআর কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।